হংকংয়ের প্রায় 2 লাখ মানুষ ছোট্ট কফিন হোমে বসবাস করে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় এভাবে 21.5 বর্গফুটে বসবাসকারীরা একটি ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হয়েছেন, কারণ জেলের চেয়েও ছোট্ট এই রুমগুলোর বাহিরে তাদেরকে বের হতে দেয়নি। হংকংয়ের একটি কফিন হোমে বসবাসকারী 64 বছর বয়সী সাইমন ওং সম্প্রতি বর্ণনা করেছেন তিনি কিভাবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সাথে মোকাবেলা করেছেন। এখানে বসবাসকারী সব লোকেরা বেশিরভাগ সময় তাদের ছোট্ট এই কফিন হোমের বাহিরেই কাটাতেন। প্রতিটি বাড়ি একজন মানুষের থাকার জন্য যথেষ্ট বড় নয়। এই কফিন হোমগুলোতে তারা রাতে ঠিকভাবে ঘুমাতেও পারে না, কারণ তাদের পা বাঁকানো অবস্থায় রাখতে হয়। এই কফিন বাড়িগুলোর আকার এত ছোট হয় স্বাভাবিকভাবেই কেউ ধরে নেবে এর ভাড়া অনেক কম, কিন্তু জেনে অবাক হবেন মাত্র 2 ফুট বাই 6 ফুট বাড়ির ভাড়া প্রতি মাসে $118 মতো ব্যয়বহুলও হতে পারে। প্রায় 2 লক্ষ হংকংয়ের মানুষ এ ধরনের অমানবিক পরিস্থিতিতে বসবাস করে আসছে। সুপ্তগানের আজকের ভিডিওতে আমরা তুলে ধরব কফিন হোমে বসবাসকারী মানুষদের অতীত ইতিহাস সম্পর্কে, কেন তাদের এমন অমানবিক পরিবেশে থাকতে হচ্ছে। তো স্বাগতম আপনাদের সুপ্তগানের আরও একটি নতুন এপিসোডে। 1950 সেঞ্চুরির শেষের দিকে চীনের গৃহযুদ্ধের কারণে 5 বছরের মধ্যে অপ্রত্যাশিতভাবে বিপুল জনসংখ্যা বৃদ্ধি পায়। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সাথে সাথে তাদের থাকার মতো জায়গার পরিমাণও কমে আসতে থাকে। একসময় এ সমস্ত লোকদের থাকার জায়গা ছিল না। এমন পরিস্থিতিতে অল্প জায়গার মধ্যে বিপুল পরিমাণ মানুষ রাখার জন্য প্রথমে খাঁচার ঘরগুলি তৈরি করা হয়েছিল, যা ছিল চিকন ধাতব রড দিয়ে বানানো আবদ্ধ খাঁচার ঘর। এই অভিবাসীদের জন্য এটি অস্থায়ী বাড়ি হিসাবে থাকতে দেওয়া হয়েছিল। বর্তমানে এটি হংকং শহরে স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার এমন পরিস্থিতি মোকাবেলার জন্য 40 তলা ভবনগুলিতে প্রায় 68,000 পাবলিক হাউজিং তৈরি করেছে, যার খরচ এই কফিন হোমগুলোর মতোই। তাহলে কেন এমন সমস্যার সমাধান হচ্ছে না? পাবলিক হাউজিংয়ের জন্য আবেদনকারীদের 3 বছর পর তাদের থাকতে দেওয়ার কথা ছিল, কিন্তু কফিন হোমে বসবাসকারী লোকেরা পাবলিক হাউজিংয়ের জন্য প্রায় 6 বছর অপেক্ষা করেছে, কিন্তু সরকারের কাছে থেকে তারা কোনো প্রতিক্রিয়া পায়নি। 2018 সালে সরকার ট্রানজিশনাল হোমস নামের একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছিল। যারা পাবলিক হাউজিংয়ের জন্য আবেদন করেছিল তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে। 290 বর্গফুট কন্টেইনার সদৃশ্য মডিউলের জন্য প্রতি মাসে তাদেরকে পে করতে হবে $382। এই সুবিধা দূরে থেকে আসা চাকরিজীবীরাও পেয়ে থাকে, আর অধিকাংশ চাকরিজীবীরা পছন্দ করে এই কফিন হোম, কারণ হংকংয়ে কোনো ভালো হোটেলে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। সে কারণে তারা এই জীবিত কবরটাকে বেছে নিয়েছে। আর এখানে বসবাসকারী লোকেরা বেশিরভাগই অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাদের পেনশন নেই এবং মাসিক ইনকাম $500 কম। এই অ্যাপার্টমেন্টে 15 জন লোক বসবাস করেন। একটি বিছানা ছাড়াও রুমের মধ্যে গাদাগাদি করে অন্য জিনিসপত্র রাখা হয়েছে। তারা সবাই মিলে একটি বাথরুম এবং রান্নাঘর ইউজ করে, যার পরিবেশ অস্বাস্থ্যকর। হংকং ইউনিভার্সিটির ছাত্রদের দ্বারা গবেষণা অনুসারে এসব আবাসিক ভবনের ক্যাপাবিলিটির চেয়ে লোকসংখ্যা প্রায় 6 গুণ বেশি, যার কারণে এসব আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। জাতিসংঘ একে মানব মর্যাদার অবমাননা বলে অভিহিত করেছে। ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হংকংয়ের কফিন হোমকে পৃথিবীর নরকে পরিণত করেছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরটি সম্ভাব্য সবচেয়ে অমানবিক উপায়ে দরিদ্র নাগরিকদের থাকতে হয়। একটা প্রায় 20 বর্গমিটারের ঘরে 14টা কফিনের মতো বাক্স একটির উপর আরেকটি স্তূপ করে রাখা হয়। এখানে একটা বক্সে ঘুমানোর জন্য আরেকটি বক্সে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। এখানে কোনো জানালা বা আলো বাতাসের ব্যবস্থা থাকে না। এ ধরনের ভাড়া করা বাসাগুলো অনেকটা আন্ডারগ্রাউন্ড ব্যবসার মতো, যার কারণে এগুলো নিয়ে কেউ কথা বলার সাহস পায় না। তাছাড়া একমাত্র এখানেই দরিদ্র মানুষরা কম খরচে থাকার জায়গা পাচ্ছে। ওং গত 2 দশক ধরে এ ধরনের বাসস্থানে বসবাস করছেন। মাঝে মধ্যে তিনি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। তার বর্তমান আবাস হলো 14টি পাতলা কাঠের কফিন হোমের মধ্যে। এটি হংকংয়ের সবচেয়ে ঘনবসতিপূর্ণ পাড়া মং। তার অ্যাপার্টমেন্টে একটি ইম্প্রোভাইজ সেলফে একটি টিভি এবং তার জামাকাপড় ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি তার দেওয়ালের চারপাশে ঝোলানো আছে। দরিদ্র মানুষদের জন্য হংকংয়ে আরও এক ধরনের বাড়ি রয়েছে, যাকে শর্ট ফ্ল্যাট বলা হয়, অর্থাৎ ভাগাভাগি করে থাকা। এভাবে একটি ইউনিটকে 4 বা 6 উপ ইউনিটে ভাগ করা হয়। এতে করে প্রতিটা পরিবার গড়ে মাত্র 10 বর্গমিটার জায়গা পায় থাকার জন্য। হংকংয়ের লোকেরা এ ধরনের বাসাকে বলে বক্স হাউস। এ ধরনের বাড়িগুলো খুবই ছোট আর চাপা হয়। আর একটি সমস্যা হলো এখানে আলো বাতাসের খুবই অভাব। যদিও অভাব বললে ভুল হবে, কারণ বলা যায় এখানে বাইরের আলো বাতাস কখনো পৌঁছায়নি। যেমন এই ঘরটায় আলো আসার জন্য কোনো জানালা নেই। রুমটা সম্পূর্ণভাবে সিল করা। এই বাসায় থাকা লোকেরা কখনো ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখতে পায়নি।
আশা করি সুপ্তগানের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।